দেশের খবরে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্র। শুরুতে দেখে নেব হেডলাইন্স। আদালতের নজরদারিতেই এবার এসআইআর, নথি যাচাই করবেন ম্যাজিস্ট্রেট বিচারকরা, নির্দেশ সুপ্রিম কোর্টের। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, দাবি তৃণমূল কংগ্রেসের। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ। মুর্শিদাবাদে বাবরি মসজিদ মামলা শুনল না সুপ্রিম কোর্ট, সময় নষ্ট করবেন না, আদালতের কাজ রয়েছে বলল শীর্ষ আদালত। মসজিদ আটকাতে শীর্ষ আদালতে হিন্দু পক্ষ। সম্ভাল জামা মসজিদের সংস্কার আটকালো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ক্ষোভ মুসলিমদের, মামলা ঝুলে রইল শীর্ষ আদালতে। রমজানে মসজিদে চুনকাম করার দাবি কমিটির। প্রয়াত হলেন কিংবদন্তি সাহিত্যিক শঙ্কর, মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর। কেওড়াতলা শ্মশানেই শেষকৃত্য, ইচ্ছেকে মান্যতা দিয়ে আজই শেষকৃত্য। আসছে বিস্তারিত খবরে। বাংলায় এসআইআর নিয়ে নথি যাচাই করবেন বিচারকরা, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন, দুপক্ষই একে অপরকে দোষারোপ করছে। জেলা আদালতের বিচারক এমনকি অবসরপ্রাপ্ত বিচারকরা এবার থেকে নথি যাচাই করবেন। তৃণমূল কংগ্রেস দাবি করেছে এটাই চাইছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার জয় হয়েছে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। বাংলায় এসআইআর নিয়ে বিচারক, অবসরপ্রাপ্ত বিচারক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়োগের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। আজ প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি আর বিপিন পাঞ্চলির বেঞ্চে এই মামলা ছিল। সেই মামলায় শীর্ষ আদালত জানায়, বোঝাই যাচ্ছে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে সহযোগিতার অভাব রয়েছে। দুপক্ষই পূর্ণ সহযোগিতা করছে না। এটা অত্যন্ত দুঃখের যে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনছে। দুটো সাংবিধানিক সংস্থার মধ্যে এত পার্থক্য কেন, আর সেই পার্থক্যে কেন হেনস্থার শিকার হবেন সাধারণ মানুষ? শীর্ষ আদালত নির্দেশে বলে, যাদের কাছে শুনানির নোটিশ পাঠানো হয়েছিল তাদের নথি জমা পড়েছে, সেই নথি খতিয়ে দেখবেন ইয়াররাই। প্রধান বিচারপতি বলেন, ম্যাজিস্ট্রেট, বিচারক ও প্রাক্তন বিচারকদের নিয়োগ করা ছাড়া অন্য কোনো পদ খুঁজে পাওয়া সম্ভব নয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বেশ কয়েকজন অফিসারকে নিয়োগ করতে, এমনকি জেলার অতিরিক্ত দায়রা জজ, প্রাক্তন বিচারক ও বর্তমান বিচারকদের নিয়োগ করতে হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে অভিযোগ রয়েছে তা সত্য কিনা খতিয়ে দেখতে প্রত্যেক বিচারক, প্রাক্তন বিচারক, ম্যাজিস্ট্রেট, নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের কর্মীরাই সাহায্য করবেন। প্রধান বিচারপতি নির্দেশে বলেছেন, এর ফলে একজন বিচারকের স্বাভাবিক মামলা আটকে পড়বে। এই সময় অন্য বিচারককে একটু বেশি দায়িত্ব নিতে হবে। প্রধান বিচারপতি বলেন, রাজ্য সরকার যেন আদালতের সঙ্গে সব ধরনের সাহায্য করে, এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। যদি এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে শেষ না হয় তাহলে কি হতে পারে তা রাজ্য সরকার কল্পনা করে নিক। 7 থেকে 10 দিনের মধ্যে সব কাজ শেষ করতে হবে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, দু তরফ থেকে কোনো সহযোগিতা নেই। আশা করি লজিক্যাল ডিসক্রিপেন্সির সমস্যা বিচারকরা সমাধান করতে পারবেন। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, এসআইআর সংক্রান্ত নথি যাচাই করবেন আদালত নিযুক্ত অফিসাররাই। সুপ্রিম কোর্ট নির্দেশে বলেছে, জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তার ব্যবস্থা করবেন রাজ্যের ডিজি ও পুলিশ সুপার। আগামীকাল শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বৈঠক করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে। সেখানে থাকবেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও রাজ্য পুলিশের ডিজি। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে, প্রয়োজনে অতিরিক্ত তালিকা প্রকাশ পেতে পারে। মার্চে ফের শুনানি হবে মামলার। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লা। পুরুলিয়ার পর গণেশ কুমারের বিরুদ্ধে দ্বিতীয় মামলা হলো রাজ্যে। শওকত মোল্লা অভিযোগ তুলেছেন, পরিকল্পিতভাবে নির্বাচন কমিশন 31,000 ভোটারের নাম বাদ দিয়েছে। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করতে দেওয়া হবে না, এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল উগ্র হিন্দুত্ববাদীরা। শীর্ষ আদালত এই মামলা শুনলই না। দুই বিচারপতি বলেছেন, আদালতের অন্য কাজ রয়েছে। বাবরি মসজিদ মামলা শুনল না সুপ্রিম কোর্ট। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা। শীর্ষ আদালত জানিয়েছে, এই মামলা শোনার কোনো অর্থই নেই। মামলা খারিজ করে দিয়েছেন দুই বিচারপতি। আদালতে মামলা দায়ের করে বলা হয়, সম্রাট বাবর ছিলেন আক্রমণকারী। দেশের কোথাও কোনো রাজ্যে তার নামে বা তার স্মৃতিতে কোনো মসজিদ তৈরি করা যাবে না। যেহেতু মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হচ্ছে আর সেখানে এসে মসজিদের বিরোধিতা করতে চলেছেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা, এই মামলা দায়ের করে অ্যাডভান্টেজ পেতে চাইছিলেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা, এমনই ধারণা আইনজীবীদের একাংশ। আজ শীর্ষ আদালত বলেছে, এমন মামলা শোনা অর্থহীন। নতুন করে আর এ নিয়ে কোনো মামলা দায়ের করা যাবে না। শীর্ষ আদালতের দুই বিচারপতি বলেন, আদালতের সময় নষ্ট করবেন না। আদালত কখনো ধর্মীয় সুড়সুড়ি দেওয়ার জায়গা নয়। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির পরিকল্পনা করা হয়েছে, তার তীব্র বিরোধিতা করেছে বিজেপি, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। সম্ভালের জামা মসজিদের সংস্কারে অনুমতি দিল না আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। মসজিদে চুনকাম করার দাবি জানিয়ে আবেদন করা হয়েছিল কেন্দ্রীয় সংস্থার কাছে, সেই আবেদন মঞ্জুর করেনি তারা। রমজান উপলক্ষে সম্বলের জামা মসজিদে চুনকাম করছিল মসজিদ কমিটি, তা আটকে দিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় সরকারি সংস্থার তরফ থেকে বলা হয়েছে, কোনোভাবেই পরিষ্কার, সংস্কার এমনকি রং করা যাবে না এই জামা মসজিদে। পবিত্র রমজান মাস উপলক্ষে এই মসজিদ সংস্কার করার জন্য অনুমতি চাওয়া হয়েছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে। এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্থার কর্মীদের একাংশ। তাদের দাবি, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশেই চলে। শাহী জামা মসজিদ তৈরি হয়েছিল মুঘল আমলে, সম্ভবত 1526
1526 থেকে 1529 সালের মধ্যে এই মসজিদ তৈরি করা হয়েছিল। হিন্দুরা দাবি করে এই মসজিদ আসলে ছিল হরিহর মন্দির। বাবর এই মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছিলেন। যদিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই নিয়ে এখনো পর্যন্ত কোনো মতামত জানায়নি। সুপ্রিম কোর্টে মামলা ঝুলেই রয়েছে। সম্বলের এই জামা মসজিদের একাংশ কয়েকদিন আগে ভেঙে দেয় যোগীর পুলিশ। মুসলিম পক্ষ দাবি করে 1991 সালের আইন অনুযায়ী 1947 সালের 15ই আগস্টের পর ধর্মীয় স্থানের কোনো পরিবর্তন করা যায় না। ফলে এই মসজিদ নিয়ে এখনো মামলা চলছে শীর্ষ আদালতে। মসজিদ সংলগ্ন বেশ কয়েকটা বাড়ি ইতিমধ্যেই গুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন মুসলিমরা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। প্রয়াত হলেন কিংবদন্তি সাহিত্যিক শঙ্কর। মৃত্যুকালে মণিশঙ্কর মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল 92 বছর। উইল অনুযায়ী কেওড়াতলা শ্মশানেই তার শেষকৃত্য হলো। আজ দুপুর 1:45 নাগাদ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। ছোট মেয়ে থাকেন ব্রিটেনে। বাবার মৃত্যুর সময় তিনি কলকাতাতেই ছিলেন। বড় মেয়ে থাকেন আমেরিকায়। রবিবার তিনি ফিরছেন কলকাতায়। উইলে তিনি লিখে যান, তার দেহ ঠান্ডা ঘরে রাখা যাবে না, এমনকি সব দেহের উপর অতিরিক্ত ফুল চাপানো যাবে না। উনি কোনো ঠান্ডা ঘরে থাকতে চাননি, সো এখান থেকে বাড়ি যাব, উইচ ইজ 83/1B বন্ডি রোড, ওখান থেকে ক্রিমেশনে চলে যাব। প্রশাসনের তরফে কি কোনো যোগাযোগ করা হয়েছে আপনাদের সঙ্গে, মুখ্যমন্ত্রী? ঠিক বলতে পারছি। এবং যারা এই খবর পেয়ে অনেক শোকাহত, তাদের যদি কোনো বার্তা দেন। উনি পাঠক, ওনার প্রাণ ছিলেন, চিরকালই পাঠকের জন্য, লেখার জন্য সব কিছুই করেছেন, এই তার বলতে চাই। কবে ভর্তি হয়েছিলেন দিদি এবং কি? উনি ভর্তি হয়েছিলেন 31শে ডিসেম্বর। উনি পড়ে যান, ওনার একটি সার্জারি হয়, উইচ ওয়াজ এ সাকসেস। বাড়ি ফিরেও আসেন 15 তারিখ। তারপরে হেঁটে ঘর থেকে বেরিয়েও ছিলেন। তারপরে তো বয়স্ক মানে এজ রিলেটেড কোমরবিডিটি শুরু হয়, আর ওখান থেকে হি ওয়েন্ট ডাউন হিল। রাইট। একটা হুইলের কথা, হ্যাঁ, ওনার একটি হুইল আছে। সেটা নিয়ে কি রয়েছে সেটা? হুইলের ঠিক কী আছে ডিটেল বলতে পারবো না, কিন্তু ওনার হচ্ছে যে উনি যেন ঠান্ডা ঘরে না থাকেন, মানে বিশেষ কারো জন্য অপেক্ষা করা নয় বা কিছু। হ্যাঁ, মানে হি ওয়ান্টেড আ সিম্পল প্রসেস। ধর্মতলায় তৈরি হলো নতুন বাস স্ট্যান্ড। পুরনো L20 বাস স্ট্যান্ড তুলে দেওয়া হয়েছে। নতুন বাস স্ট্যান্ডে যাত্রীদের জন্য থাকছে এয়ার কন্ডিশন ওয়েটিং রুম। ধর্মতলায় তৈরি হলো নতুন বাস স্ট্যান্ড। জোকা স্প্ল্যানেড মেট্রো স্টেশনের জন্য পুরনো L20 বাস স্ট্যান্ডকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রো স্প্ল্যানেড স্টেশনের জোড়া প্রবেশ পথ ও রানী রাসমণি এভিনিউয়ের মাঝে তৈরি হয়েছে নতুন বাস স্ট্যান্ড। এই নতুন বাস স্ট্যান্ড তৈরি হয় কলকাতা পুলিশ মনে করছে যান চলাচল পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাবে। পুরনো L20 বাস স্ট্যান্ড তুলে দেওয়া হয়েছে। একসময় এখান থেকে দূরপাল্লার বাস যেমন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন, সিটিসি ও রাজ্য পরিবহন নিগমের বাস ছাড়ত। নতুন বাস স্ট্যান্ডে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের জন্য আলাদা বুকিং কাউন্টার খোলা হয়েছে। যাত্রীদের জন্য থাকছে বাতানুকূল ওয়েটিং রুম। ড্রাইভার ও কর্মীদের জন্য বাতানুকূল ওয়েটিং রুম তৈরি করা হয়েছে। যাত্রীদের জন্য আলাদা করে তৈরি করা হয়েছে সুলভ শৌচালয়। যাত্রীদের সুবিধার জন্য 3টে বড় ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে। এক একটি লম্বায় 8 ফুট চওড়া ও 6 ফুট। L20 বাস স্ট্যান্ডে এতদিন পর্যাপ্ত আলো ছিল না। বহুবার অভিযোগ জানিয়েছেন যাত্রীরা। নতুন বাস স্ট্যান্ডে 4টে 16 মিটারের বাতিস্তম্ভ তৈরি করা হয়েছে। 9 মিটারের বাতিস্তম্ভ তৈরি হয়েছে আরও 4টে। ফলে পর্যাপ্ত আলো পাওয়া যাবে বলে জানিয়েছেন পরিবহন দপ্তরের কর্তারা। শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।